হ্যালো ভিউয়ার্স, ছবিতে যাকে দেখছেন তার নাম জন পেমবার্টন। জন্ম 1831 সালে আমেরিকার জর্জিয়া স্টেটে। লেখাপড়া করেছিলেন মেডিকেল কলেজে, তবে তার ফ্যাসিনেশন ছিল রসায়ন শাস্ত্রের উপরে। 1861 সালে আমেরিকাতে শুরু হয় গৃহযুদ্ধ। নীল কালারের স্টেটগুলো দাসপ্রথার বিরুদ্ধে দাঁড়ায় আর লাল স্টেটগুলো দাসপ্রথার পক্ষে দাঁড়ালো। নীল স্টেটগুলো ইউনিয়ন স্টেট আর লাল পক্ষ হলো কনফেডারেট স্টেটস। তো লাল আর নীল দলের লড়াই শুরু হয় এবং জর্জিয়া ছিল লাল দলে। জন পেমবার্টন যোগ দিলেন লাল দলের আর্মিতে, অর্থাৎ কনফেডারেট আর্মিতে। 4 বছর আমেরিকান গৃহযুদ্ধ চলেছিল। পেমবার্টন কনফেডারেট আর্মির লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত হয়েছিলেন। 1865 সালের এপ্রিল মাস যুদ্ধাহত হলেন পেমবার্টন। বুকে আঘাত লাগলো। ব্যথা কমাতে মরফিন ইউজ করা শুরু করলেন তিনি। মরফিনের প্রতি এডিকশন তৈরি হলো তার। এবার মরফিন এডিকশন বন্ধ করতে তিনি মরফিনের বিকল্প পেইন কিলার খুঁজতে শুরু করলেন। প্রথমে যেটা পেলেন সেটা হলো ডক্টর টুগলসের কম্পাউন্ড সিরাপ অফ গ্লোব ফ্লাওয়ার, যেটা বানানো হতো বাটনবুশ নামের এক ধরনের গাছ থেকে। এতে আবার কিছু বিষাক্ত উপাদান ছিল। সেহেতু এটা বাদ দিয়ে তিনি এক্সপেরিমেন্ট শুরু করলেন কোকা এবং কোকা ওয়াইন নিয়ে। কোকা হলো এরিথ্রোজাইলাম গাছ। গাছটি দক্ষিণ আমেরিকাতে প্রচুর দেখা যায়। এই গাছের পাতা থেকে কোকেন পাওয়া যেত এবং কোকেনের সাথে ওয়াইন মিশিয়ে তৈরি হইতো কোকা ওয়াইন। কোকা ওয়াইন নিয়ে গবেষণা করতে করতে পেমবার্টন এবার নিজেই একটা রেসিপি বানিয়ে ফেললেন তার ল্যাবরেটরিতে। আফ্রিকার কোলা গাছের ফল কোলা নাট, যাতে ক্যাফেন থাকে, আর তুর্নেরা ডিফিউসা গাছের পাতা এবং ফুল, যাতে অ্যাপিজেনিন থাকে, যা খেলে অ্যাংজাইটি এবং দুশ্চিন্তা কমে। এই দুটি ইনগ্রিডিয়েন্টের সাথে ওয়াইন মিশিয়ে পেমবার্টন বানিয়ে ফেললেন পেমবার্টনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা। কোকা ওয়াইনে কোকেন থাকলেও পেমবার্টনের ফ্রেঞ্চ ওয়াইন কোকাতে কোকেন নাই বলে দাবি করা হলো। এটা ছিল মেডিকেল টনিক ড্রিঙ্কস। সে সময় আমেরিকাতে এমন আরও অনেক মেডিকেল টনিক ড্রিঙ্কস বেশ প্রচলিত ছিল। সবগুলোই ছিল মোর অর লেস মদ আর ওপিয়ামের মিক্সচার। যুদ্ধাহত সৈন্য, ডিপ্রেশনে থাকা মানুষজন এগুলো বেশি খেত। শরীরের ব্যথা থাকলে ব্যথা কমতো, ডিপ্রেশন লাঘব হইতো। খেয়ে একটু চাঙ্গা ফিল করতো মানুষজন। এই যা 1886 সালে পেমবার্টনের ফ্রেঞ্চ ওয়াইন কোকা ড্রিঙ্ক যখন কেবল মার্কেট পেতে শুরু করে, তখনই জর্জিয়া স্টেটে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ করে আইন পাশ করা হলো। পেমবার্টনের টনিক ড্রিঙ্কসে যেহেতু অ্যালকোহল ছিল, সুতরাং এবার তিনি বাধ্য হলেন অ্যালকোহল বাদ দিয়ে টনিক বানাতে। নানান এক্সপেরিমেন্ট শুরু করলেন তিনি। অবশেষে দেখলেন ওয়াইন বাদ দিয়ে কার্বোনেটেড ওয়াটার মিশিয়ে দিলে মন্দ হয় না। তো এবার যে নন অ্যালকোহলিক ড্রিঙ্ক তিনি তৈরি করলেন, সেটা টনিক বা মেডিসিন হিসেবে নয়, বরং কোমল পানীয় হিসেবে তিনি বিক্রি করা শুরু করলেন। ফ্র্যাঙ্ক মেসন রবিনসন নামে একজন অ্যাডভার্টাইজার এটার নাম দিতে বলেছিলেন কোকা কোলা। তিনি কোকা কোলার লোগোটিরও প্রথম ডিজাইনার। যদিও প্রথম দিকে নাম নিয়ে ঝামেলা বেঁধে গেল। নাম শুনে অনেকে মনে করলো এর ভেতরে মনে হয় কোকা ওয়াইনের মতোই কোকিন আছে। যেহেতু কোকা গাছ থেকে কোকেন পাওয়া যায়, সেহেতু কোকা কোলার কোকা শব্দটি দেখে এমন ধারণা হতেই পারে। তবে পেমবার্টনের লোকজন নিশ্চয়তা দিল এটা কেবলই কোমল পানীয়, এতে কোকেন নাই। কিছুদিন পর পেমবার্টন অসুস্থ হয়ে গেলেন। আর্থিক অবস্থাও খারাপ হয়ে গেল তার নিজের যে মরফিন এডিকশন ছিল, যেটা থেকে উদ্ধার পেতে তিনি এত কিছু শুরু করেছিলেন, সেই মরফিন এডিকশন কিন্তু তিনি ছাড়তে পারেননি। তো কোকা কোলার ফর্মুলা বা রেসিপি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন পেমবার্টন। 1888 সালে 238 মার্কিন ডলার বা মতান্তরে 2300 মার্কিন ডলারের বিনিময়ে কোকা কোলার প্যাটেন্ট বিক্রি করে দিলেন পেমবার্টন আটলান্টা জর্জিয়ার আরেক ফার্মাসিস্ট ব্যবসায়ী আশা ক্যান্ডলারের কাছে। তবে পেমবার্টন এটা বিশ্বাস করতেন তার কোকা কোলা একদিন সারা আমেরিকাতে তুমুল জনপ্রিয়তা পাবে। পেমবার্টনের সময় ফুরিয়ে এসেছিল। সে বছরই তিনি স্টমাক ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পেমবার্টনকে কলম্বাস জর্জিয়াতেই দাফন করা হয়। তার কবরের উপরে কনফেডারেট আর্মির সিম্বল আছে, আর আছে ফ্রি মেসনের সিম্বল। আফটার অল তিনি
ফ্রিমেসন সদস্য ছিলেন। একজন সাধারণ ফার্মাসিস্টের ল্যাবে তৈরি হওয়া মেডিকেল টনিক থেকে কোকা-কোলা পরিণত হয় জনপ্রিয় কোমল পানীয় হিসেবে। আর এই ট্রান্সফরমেশনের পেছনে মূল ক্রেডিট আশা ক্যান্ডলারের। তিনি কোকা-কোলার প্যাটেন্ট কিনে নেওয়ার পর এটাকে বিশাল আকারে ছড়িয়ে দেন। 1892 সালে তিনি কোকা-কোলা কোম্পানি প্রতিষ্ঠা করেন। কোকা-কোলাকে এমনভাবে অ্যাডভার্টাইজ আর ব্র্যান্ডিং করা হয়, কোকা-কোলা হয়ে যায় আমেরিকার সবচাইতে জনপ্রিয় কোমল পানীয়, যা রিফ্রেশমেন্ট, জয় এবং সেলিব্রেশন এসব শব্দের সাথে সিনোনামাস বা সমার্থক হয়ে যায়। ক্যান্ডলারের প্রথম রেভলিউশনারি বিজনেস স্ট্র্যাটেজিটি ছিল নিজে কোকা-কোলা সরাসরি বোতলজাত করে কাস্টমারের কাছে বিক্রি করার বদলে কোকা-কোলার কনসেন্ট্রেটেড সিরাপ ফ্র্যাঞ্চাইজি বটলিং এগ্রিমেন্টের মাধ্যমে আলাদা আলাদা ডিস্ট্রিবিউটর কোম্পানির কাছে বিক্রি করা। কনসেন্ট্রেটেড সিরাপ বিক্রি করবে অন্য ব্যবসায়ী অর্থাৎ বটলিং পার্টনারের কাছে। বটলিং পার্টনার কোকা-কোলা কোম্পানি থেকে কেনা ঘন সিরাপের সাথে কোকা-কোলার স্ট্যান্ডার্ড অনুযায়ী পানি, চিনি ও অন্যান্য ফ্লেভার আর কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে ফাইনাল বেভারেজ তৈরি করবে। সুতরাং বুঝতেই পারতেছেন এক এক দেশে কোকা-কোলা স্বাদের যে পার্থক্য, তার পেছনে এই বটলিং পার্টনারদের দায় আছে। তবে চূড়ান্ত পণ্যটিকে কোকা-কোলার মান বা স্ট্যান্ডার্ড পূরণ করতে হয়। বটলিং পার্টনারেরা এরপর বিভিন্ন আকারের বোতল, সেটা প্লাস্টিক বা কাচের হয়, এবং ক্যানে পানীয়টি ভরে এবং বোতল ও ক্যানে কোকা-কোলার বিখ্যাত লেবেলটি লাগায়। তাতে ইনগ্রিডিয়েন্টের নাম ও পরিমাণ, পুষ্টির তথ্য এসব দেয়া থাকে। সাথে নিজেদের নামও ছোট করে লিখে দেয়, অর্থাৎ তারাই বোতলজাত করেছে। বটলিং পার্টনারেরা তাদের নেটওয়ার্ক ব্যবহার করে সারা দেশে বোতলজাত কোকা-কোলা ডিস্ট্রিবিউট করে। সুপারমার্কেট, রেস্তোরাঁ, মুদি দোকান এবং রাস্তার পাশের দোকান সহ বিভিন্ন ধরনের গ্রাহকের কাছে বিক্রি করে। যদিও কোকা-কোলা কোম্পানি মূল ব্র্যান্ডের বিজ্ঞাপন করে থাকে, তবুও বটলিং পার্টনারেরাও প্রায়শই স্থানীয় প্রচারণা চালায়। বটলিং পার্টনারেরা স্থানীয়ভাবে কোকা-কোলার প্রতিনিধিত্ব করে এবং তাদের অঞ্চলের গ্রাহকদের সেবা সংক্রান্ত বিষয়গুলো ডিল করে। 1899 সালে আশা ক্যান্ডলার দুইজন মার্কিন বিজনেসম্যান বেঞ্জামিন থমাস এবং জোসেফ হোয়াইটহেডের সাথে চুক্তি করেন। চ্যাটানুগা কোকা-কোলা বটলিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যা আমেরিকাতে কোকা-কোলার প্রথম দিকের বটলিং পার্টনার। এছাড়াও গোটা আমেরিকাতে অনেকগুলো বটলিং কোম্পানি তৈরি হয়, যা আশা ক্যান্ডলারের কোকা-কোলা কোম্পানির কাছ থেকে কনসেন্ট্রেটেড সিরাপ কিনে এরপর সেটা বোতলজাত করতে শুরু করে। এই বিজনেস স্ট্র্যাটেজির কারণে কোকা-কোলার ব্যবসা দ্রুত গোটা আমেরিকাতে ছড়িয়ে পড়ে। আর সে সাথে প্রফেশনাল বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান ভাড়া করে অসাধারণ সব বিজ্ঞাপন দিয়ে গোটা জিনিসটাকে ব্র্যান্ডিং করার বিষয়টি তো ছিলই। ছোটবেলা সচিন টেন্ডুলকার বলেন, শাহরুখ খান বলেন, বড় বড় সেলিব্রিটিদের করা জনপ্রিয় সব কোকা-কোলার বিজ্ঞাপনের কথা নিশ্চয়ই মনে আছে। আজও কোকা-কোলার বিজ্ঞাপনগুলো হয় অসাধারণ। কেবল তৃতীয় পক্ষ বা বটলিং পার্টনারদের উপরে নির্ভর করেই বসে থাকেনি কোকা-কোলা, নিজেও বটলিং ফ্যাসিলিটি বানাতে শুরু করে সমগ্র বিশ্বে। ছবিতে দেখতেই পারতেছেন কিভাবে কোকা-কোলার বোতলগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। কোকা-কোলার মূল ফর্মুলা বা সূত্রটি তৈরি করেছিলেন পেমবার্টন, যা আশা ক্যান্ডলার কিনে নিয়েছিলেন। ক্যান্ডলারই এটিকে একটি গোপন রহস্য হিসেবে রাখার উপরে জোর দিয়েছিলেন। যদিও বছরের পর বছর ধরে সূত্রটির পরিবর্তন হয়েছে, বছরের পর বছর ধরে বিভিন্ন লিক এবং গুজব ছড়িয়েছে ঠিকই, কিন্তু কোকা-কোলা দাবি করে যে সূত্রটি আটলান্টা জর্জিয়ার কোকা-কোলা মিউজিয়ামের ভল্টে সংরক্ষিত আছে। ফর্মুলাটির নাম মার্চেন্ডাইজ 7X। ওয়ার্ল্ড অফ কোকা-কোলা মিউজিয়ামের ওই ভল্টে কোকা-কোলার অরিজিনাল হ্যান্ড রিটেন রেসিপিটা সংরক্ষিত রাখা আছে। অ্যাট এ টাইম কোম্পানির কেবল দুইজন টপ এক্সিকিউটিভ এই সূত্র বা ফর্মুলাটি জানেন এবং তাদের কখনোই একসাথে ট্রাভেল করতে দেওয়া হয় না, অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে যাতে দুইজন একই সাথে মারা না যায়। একজন মরে গেলে যিনি বেঁচে থাকবেন তিনি তখন অন্য আরেকজন এক্সিকিউটিভকে সূত্রটি জানিয়ে দেবেন। ব্যাস, এভাবেই সিক্রেসি মেনটেন করা হয়। দুনিয়ার অন্যতম গোপনীয় ট্রেড সিক্রেট হলো কোকা-কোলার এই ফর্মুলা। বর্তমানে সারা বিশ্বে প্রায় 950টি কনসেন্ট্রেটেড সিরাপ প্রোডাকশন প্ল্যান্ট আছে কোকা-কোলার, যেগুলো থেকে সিক্রেট রেসিপি অনুযায়ী মূল সিরাপটি তৈরি হয় এবং পরে তা বটলিং পার্টনারদের কাছে বিক্রি করা হয়। রেসিপি যেটাই হোক, মূল উপাদানগুলো মূলত কার্বোনেটেড পানি, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ HFCS অথবা কেন সুগার, ক্যারামেল রং, ফসফরিক অ্যাসিড, প্রাকৃতিক স্বাদ এবং ক্যাফিন। সেই সাথে থাকে
কোকা পাতার নির্যাস এবং অবশ্যই ডিকোকেনাইজড অর্থাৎ কোকেনটি বাদ দিয়ে। আমেরিকাতে কোকা কোলায় হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ ইউজ হয়, আবার অনেক দেশে HFCS এর জায়গায় আখের চিনি ইউজ হয় বা বিটের চিনিও ইউজ হয়। যেমন মেক্সিকোতে কোকা কোলাতে আখের চিনি ইউজ করা হয়। কনসেন্ট্রেটেড সিরাপের সাথে যখন মিনারেল ওয়াটার মেশানো হয়, সেই পানি ট্রিটমেন্ট প্রসেস এক এক দেশে এক এক রকম হয়। বটলিং পার্টনাররাই এই কাজটি করে থাকে। এছাড়াও পানি এবং সিরাপের রেশিও, সুগারের পরিমাণ আলাদা আলাদা দেশে ভিন্ন ভিন্ন অনুপাতে মেশানো হয়। ওই যে বললাম, এক এক দেশে কোকা কোলার টেস্টে ভিন্নতা তৈরি হওয়ার পেছনে এগুলো ভূমিকা রাখে। যেমন 330 ml স্পাইটের ক্যান যদি থাইল্যান্ড থেকে কিনেন, তাহলে তাতে 47 গ্রাম চিনি থাকবে। অথচ যদি সেম সাইজের ক্যান নেদারল্যান্ড বা ফ্রান্স থেকে কিনেন, তাহলে মাত্র 20 গ্রাম চিনি থাকবে। বেশি চিনি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না, আর সুগার কিন্তু এডিকশন তৈরি করে। আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য মতে পূর্ণবয়স্ক একজন ব্যক্তির প্রতিদিন 36 গ্রামের বেশি চিনি খাওয়া উচিত নয়, আর একজন পূর্ণবয়স্ক মহিলার প্রতিদিন অ্যাডেড সুগার লিমিট হওয়া উচিত 25 গ্রাম। অথচ একটি 330 মিলিলিটারের কোকের ক্যানে থাকে অন এভারেজ 35 গ্রাম চিনি। চিন্তা করেন অবস্থা। কোকা কোলা আবার জিরো সুগারের কোকও বের করেছে স্বাস্থ্য সচেতন ভোক্তাদের কথা চিন্তা করে। যাই হোক, 1915 সালের দিকে কোকা কোলা কানাডা এবং কিউবাতে ছড়িয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সত্যিকার অর্থে কোকা কোলা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত হয়, আর এর পেছনে অন্যতম কারণ ছিল তাদের সেই ফ্র্যাঞ্চাইজড বটলিং সিস্টেম। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে 1962 সালে ঢাকায় তাবানি বেভারেজ TBCL আর চট্টগ্রামে কে রহমান কোকা কোলা বোতলজাত করা শুরু করে। 1982 সালে আব্দুল মোমেন লিমিটেড কোকা কোলার বটলিং পার্টনার হিসেবে চুক্তি করে এবং 1987 সালে কুমিল্লায় বটলিং ফ্যাক্টরি চালু করে। পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রামেও ফ্যাক্টরি চালু করে আব্দুল মোমেন গ্রুপ। দীর্ঘ সময় ধরে আব্দুল মোমেন গ্রুপ বাংলাদেশে কোকা কোলার বটলিং পার্টনার ছিল। কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড CCBB প্রতিষ্ঠিত হয় সরাসরি কোকা কোলার সাবসিডিয়ারি হিসেবে ময়মনসিংহের ভালুকায় 2017 সালে। $74 মিলিয়ন খরচ করে বটলিং প্ল্যান্ট তৈরি করেছিল কোকা কোলা। বাই দ্য ওয়ে, ফান্টা এবং স্পাইট কিন্তু কোকা কোলার। অন্যদিকে 7 আপ এবং মিরিন্ডা হলো পেপসিকোর প্রোডাক্ট। ট্রান্সকম বেভারেজ হলো পেপসিকোর বটলিং পার্টনার। পেপসি হলো কোকা কোলার রাইভাল। যাই হোক, তুরস্কের কোম্পানি CCI 2024 সালের ফেব্রুয়ারিতে কোকা কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড CCBB কিনে নেয়। তুরস্কের CCI কিন্তু কোকা কোলার অন্যতম বৃহৎ বটলিং পার্টনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি তৈরি করে, কোকা কোলা চেষ্টা করেছিল সেখানে সেখানে বটলিং প্ল্যান্ট আর সিরাপ প্রোডাকশন প্ল্যান্ট খোলার। এটা ইনশিওর করার জন্য যাতে মার্কিন সেনারা সহজেই কোকা কোলা পেতে পারে। আর মার্কিন সেনাদের হাতে কোকা কোলা মানে ওটাও একটা স্ট্র্যাটেজি, ওটাও একটা বিজ্ঞাপন। কোকা কোলাকে একটি গ্লোবাল মার্কিন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার চতুর অ্যাপ্রোচ। সোভিয়েত ইউনিয়নে কোকা কোলার আগে কিন্তু পেপসি পপুলারিটি পেয়েছিল, আর এর কারণ হলো অসাধারণ একটি বিজ্ঞাপন টেকনিক। সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা ক্রুশ্চেভ এসেছিলেন আমেরিকাতে রাষ্ট্রীয় সফরে। সেই রাষ্ট্রীয় ট্যুরে একটি মুহূর্তে তখনকার ভাইস প্রেসিডেন্ট এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন যিনি, সেই রিচার্ড নিক্সন পেপসি খাইয়ে দেন নিকিতা ক্রুশ্চেভকে। পেপসি খেয়ে ক্রুশ্চেভের ভালো লেগেছিল কিনা সেটা ম্যাটার না, ক্রুশ্চেভ যে পেপসি খাচ্ছেন ওটাই ছিল এনাফ। ছবিটি সাংবাদিকেরা তুলে ফেলে এবং পরবর্তীতে 1959 সালের দিকে যখন সোভিয়েত ইউনিয়নে পেপসি তার অপারেশন শুরু করে, তখন ছবিটা দারুণ কাজে দিয়েছিল পেপসির বিস্তারে। অন্যদিকে কোকা কোলা সোভিয়েত ইউনিয়নে তেমন সুবিধা করতে পারেনি। তবে হ্যাঁ, মার্শাল জুকভ, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়ের অন্যতম নায়ক, তিনি কোকা কোলার প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। এই আগ্রহের সূত্রপাত হয় আমেরিকার সামরিক কর্মকর্তা এবং পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট হওয়া জেনারেল আইজেনহাওয়ারের সঙ্গে জুকভের সাক্ষাৎকারের সময়। যেমনটি শোনা যায়, আইজেনহাওয়ার কোকা কোলা বেশ পছন্দ করতেন এবং জুকভ তার সাথে একদিন কোকা কোলা পান করেছিলেন। তবে জুকভ, যিনি তখন সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি হিসেবে অত্যন্ত সতর্ক ছিলেন, তিনি চিন্তা করেছিলেন যে যদি তাকে আমেরিকান পণ্য পান করতে দেখা যায় তবে তা রাজনৈতিকভাবে তার জন্য সুখকর হবে না। সুতরাং তিনি কোকা কোলার একটি বিশেষ সংস্করণ চেয়েছিলেন যা ভদকার মতো দেখতে হবে। জুকভের অনুরোধের প্রতি সাড়া দিয়ে কোকা কোলা একটি স্বচ্ছ রংহীন সংস্করণ তৈরি করে, যা মূলত কোকা কোলার ঐতিহ্যবাহী ক্যারামেল রংটি সরিয়ে ফেলে তৈরি করা হয়। এই বিশেষ সংস্করণটি সাধারণ কাচের বোতলে ভর্তি করা হয়েছিল, যার উপরে
একটি সাদা ক্যাপ এবং ওই ক্যাপের উপরে একটি লাল তারকা বসিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে এটি ভদকার মতো দেখতে লাগলো এবং যা সোভিয়েত সংস্কৃতিতে বেশ গ্রহণযোগ্যতা পেল। তবে সোভিয়েত ইউনিয়নে পেপসি যেরকম জনপ্রিয়তা পেয়েছিল, কোকাকোলা তার ধারের কাছেও রিচ করতে পারেনি। 1980 সালের মস্কো অলিম্পিকে কোকাকোলা স্পন্সর হয়েছিল, কিন্তু তাতেও কাজ হয়নি। 1919 সালে কোকাকোলার শেয়ার প্রথমবারের মতো বিক্রি শুরু হয় নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জে। প্রথমে প্রতিটি স্টকের মূল্য ছিল $40 সেই সময়ে। সে হতে এখন পর্যন্ত মোট 6 বার স্টক স্প্লিট হয়েছে কোকাকোলার শেয়ারের। আপনি যদি 1919 সালে $40 দিয়ে একটি কোকাকোলার শেয়ার কিনতেন, তাহলে আজ 64টি স্টকের মালিক হইতেন এবং এখন প্রতিটি স্টকের মূল্য $55 করে ধরলে আপনার মোট ইনভেস্টমেন্টের ভ্যালু এখন হইতো $3520 মার্কিন। বর্তমানে কোকাকোলার মার্কেট ভ্যালু $270 বিলিয়ন। বর্তমানে কোকাকোলার সবচাইতে বড় মালিকানা যে প্রতিষ্ঠানের হাতে, সেটা হলো ওয়ারেন বাফেটের বার্কশায়ার অ্যান্ড হ্যাথওয়ে। কোম্পানিটি 9% শেয়ার হোল্ড করে। এরপর আছে ভ্যানগার্ড এবং ব্ল্যাক রক, উভয়ই 7.3% করে কোকাকোলার শেয়ার হোল্ড করে। বিল গেটসের বিল মিরিন্ডা ফাউন্ডেশন 1.6% কোকাকোলা শেয়ার হোল্ডার। বর্তমানে কোকাকোলা কোম্পানি সিইও জেমস কুইন্সে 1940 সালের দশকে কোকাকোলা মধ্যপ্রাচ্যে তাদের কার্যক্রম শুরু করে। প্রথমে লেবানন, এরপরে সিরিয়া, মিশর এবং জর্ডানে বটলিং পার্টনার কোম্পানিগুলো কোকাকোলা বোতলজাত করা শুরু করে। 1966 সালে প্রথমবারের মতো কোকাকোলা ইসরায়েলে ব্যবসায় নামে। সেন্ট্রাল বটলিং কোম্পানি সিবিসি নামের একটি প্রাইভেটলি ওন্ড ইসরায়েলি বটলিং কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1966 সালে, যারা ইসরায়েলে কোকাকোলা প্রথমবারের মতো বোতলজাত করা শুরু করে। এই সিবিসি এর একটি ফ্যাক্টরি ছিল এতারত এলাকায়, যা পশ্চিম তীরের দখলকৃত জমির উপর অবস্থিত। ব্যাস, আরব লীগ কোকাকোলা বয়কট করে দেয়। পরে অবশ্য 1977 সালে মিশর বয়কট প্রত্যাহার করে নেয়। ধীরে ধীরে অন্যান্য আরব দেশগুলো যারা 1966 সালের দিকে কোকাকোলা বয়কটের ডাক দিয়েছিল, তারাও বয়কট উঠিয়ে নেয়। এখনও সিবিসি ইসরায়েলে কোকাকোলার অন্যতম বটলিং পার্টনার। কোকাকোলার এই আইকনিক বোতলটি প্রথম ডিজাইন করা হয় 1915 সালে। ইট হ্যাজ বিকাম এ সিম্বল অফ দিস ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড। 1985 সালে কোকাকোলা স্পেশাল ক্যান ডিজাইন করেছিল, যাতে নভোচারীরা জিরো গ্র্যাভিটিতে যে কোক খেতে পারে। বাস্তবে এটা ছিল আরেকটি চতুর বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং। স্পেস শাটল চ্যালেঞ্জারে এই কোকের ক্যানটি দিয়ে দেওয়া হয়েছিল। কোকাকোলার বিজ্ঞাপন ছিল শুরু থেকেই অভিনব। প্রথম দিকে নিউজ পেপারে রকমারি বিজ্ঞাপন দিত। এরপরে যখন টিভি এলো, তখন টিভি বিজ্ঞাপনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল কোকাকোলা। দুনিয়ার নাম করা সব সেলিব্রিটিকে দিয়ে টিভি বিজ্ঞাপন বানিয়েছিল। কোকাকোলা কিন্তু টয়লেট ক্লিনিং এজেন্ট হিসেবেও খারাপ না। নর্থ কোরিয়াতে কোকাকোলা নিষিদ্ধ। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো টপিকস নিয়ে। ধন্যবাদ।